আমরা অনেক কথা বলছি, আপনারা অনেক কথা শুনছেন। অনেকের কাছে মনে হচ্ছে কোন কথাটি সত্য আর কোন কথাটি মিথ্যা। পত্রিকা তো ভিন্ন কথা বলছে। প্রথমত আমি বাংলাদেশের আজকের যে মিডিয়া, বিশেষ করে পত্রিকা, টেলিভিশন, রেডিও এবং সরকার নিয়ন্ত্রিত বা প্রাইভেট নিয়ন্ত্রিত যেগুলো লেজিটিমেটলি বাংলাদেশ থেকে সংবাদ প্রচার করে, তাদের কোনো সংবাদ এখন আর বিশ্বাসযোগ্য জায়গায় নেই। কেন নেই? প্রত্যেকটা টেলিভিশনে, প্রত্যেকটা পত্রিকায়, প্রত্যেকটা রেডিওতে যারা আজকের দিনে যে দখলদার বাহিনী, তাদের অনুগত নয়, অথবা তাদের কথা মতো কাজ করতে বাধ্য নয়, অথবা যারা এই লাল যে ল্যাংটা লাঠিয়াল বাহিনী, তাদের সাথে ঐক্যমত্য পোষণ করে না, তাদের কারোই জীবন এখন আর নিরাপদ নয়। আমি গত দুদিন আগে একজন সাংবাদিকের সাথে কথা বললাম। তিনি বললেন তিনি যে পত্রিকায় কাজ করেন 25-26 জন তাদের এই স্টাফ, যারা স্টাফ রিপোর্টার, খবর লেখেন, পত্রিকায় কাগজ বিভিন্ন আর্টিকেল লেখেন, নিউজ এডিট করেন, তারা গত বহু মাস থেকে ওই পত্রিকা অফিস থেকে যান না। তারা বাইরের থেকে নাপিত হায়ার করে এনে তাদের চুল কাটেন ওই পত্রিকা অফিসের ভেতরে। সেখানে তারা রান্না বান্নার ব্যবস্থা রেখেছেন, সেখানে তারা রান্না বান্না করে খান। কারণ এই লাঠিয়াল বাহিনী, ডক্টর ইউনূস কিন্তু পুলিশ, আর্মি এবং আমাদের যে আরও বিজিবি বাহিনী আছে, আনসার বাহিনী আছে, এইসব বাহিনী দিয়ে নয়, তার একটা অবৈধ লাঠিয়াল বাহিনী আছে, যেটাকে মরাল পুলিশিং আছে, ওদেরকে দিয়ে মানুষকে হত্যা করায়। যেমন সাম্প্রতিক আপনারা দেখেছেন যে একজন লোক হাইকোর্ট থেকে জামিন পেয়েছে। জামিন পাওয়ার পরে, আদালত থেকে বাইর হওয়ার পরে তাকে ধরে পিটায় আবার পুলিশের কাছে দেওয়া হয়েছে। কারা দিছে? পুলিশও দেয়নি, আর্মিও দেয়নি, বিজিবিও দেয়নি, তার ওই লাঠিয়াল বাহিনী দিয়েছে। এখন এই লাঠিয়াল বাহিনীর ভয়ে পত্রিকার যে সাংবাদিক আছে, রেডিওর যে কলাকুশলী আছে, টেলিভিশনের যে সাংবাদিক আছে, ওরা সবাই এখন ভীত সন্ত্রস্ত। বাংলাদেশে কোনো নীতি, নৈতিকতা, আদর্শ কোনো কিছুই এখন আর নাই। শুধু একটা জিনিসে আছে যে কতগুলা লাঠিয়াল বাহিনী বিভিন্ন জায়গায় পুলিশকে হত্যা করে তাদের অস্ত্রগুলা তারা নিয়ে নিয়েছে। পাকিস্তান থেকে যে অস্ত্র এসছে সেগুলোও তাদের দখলে আছে। এবং আপনি জানেন সাম্প্রতিক না, আরও অনেক আগে, যে আসিফ মাহমুদ নামে একজন উপদেষ্টা আছে, তিনি বলেছেন যে আমাদের সিদ্ধান্ত ছিল যদি 5 আগস্টের মধ্যে কিছু না হয় তাহলে আমরা অস্ত্র হাতে তুলে নেওয়ার আমাদের প্রস্তুতি ছিল। তার মানে একদিন পরেই। এই অস্ত্রটি কোথায় ছিল? ট্রেনিংটা কোথায় ছিল? তার মানে বোঝেন, তাদেরকে কিন্তু আফগানিস্তান এবং পাকিস্তানি বাহিনী এবং ইরাক এবং সিরিয়ান বাহিনী মিলে যে স্কোয়াড আছে, তারা কিন্তু এর আগে ট্রেনিং দিয়েছে। অর্থাৎ একটা তালেবানি বিপ্লব, একটা আইএস বিপ্লব, একটা মৌলবাদী বিপ্লব এবং একটা জঙ্গিবাদী বিপ্লবকে এই জমিনে সংগঠন করার জন্য, এই বাংলার জমিনে সংগঠন করার জন্য আগে থেকেই কিন্তু তাদের প্রস্তুতি ছিল। এটা আমাদের কথা না, প্রিজাম্পশন না, পাবলিকলি তারা টেলিভিশনের, রেডিওতে সাক্ষাৎকার দিয়ে কথাটি বলেছে। এখন দেখেন, আমি যে টেলিভিশনের কথা, যে পত্রিকার কথা বললাম, আমি একটি পত্রিকার কথা নয়, 2টি পত্রিকার সাংবাদিকের কাছ থেকে কথা শুনেছি যে তারা বহু মাস তাদের পরিবার পরিজনকে দেখে না, তারা এই টেলিভিশন ভবনের ভেতরেই থাকে এবং ওখানে থেকেই তারা রান্নাবান্না করে খায় এবং ওখানেই তাদের দাড়ি চুল কাটা হয়। তাহলে আপনি বোঝেন বাংলাদেশ আসলে কোথায় আছে। গ্রামে গঞ্জে যারা আছে, হাটে মাঠে ঘাটে, এরা সাধারণ মানুষ, এরা ওদের মতো হয়তো অনেকেই আছেন, স্বাভাবিকভাবেই আছেন, কিন্তু সত্যিকার অর্থে যারা সংবাদকর্মী, যারা রেডিওতে, টেলিভিশনে এবং বিভিন্ন মিডিয়াতে সংবাদ দেয়, তাদের কিন্তু জীবন এখন আর জীবনের কাছে নেই। আপনারা ওই সময় টেলিভিশনের খবর জানেন, সময় টেলিভিশনের কোন কোন সাংবাদিককে রাখা হবে, কাকে কাকে রাখা হবে না, এটা কিন্তু ঠিক করে দিয়েছিল হাসনাতরা। এরপরে শুধু ওটা নয়, বাংলাদেশে আপনারা এখন যেসব পত্রিকা দেখবেন যে অমক মন্ত্রী, অমক এমপির অ্যাকাউন্টে 600 কোটি টাকা পাওয়া গেছে। তো 600 কোটি টাকার হিসাব কিরকম? ধরেন
300 কোটি টাকা তার অ্যাকাউন্টে জমা হয়েছে, আবার 300 কোটি টাকা তার অ্যাকাউন্ট থেকে উঠছে, তাহলে হিসাবে এখন 600 কোটি টাকা হয়ে গেছে। এই যে মূর্খ হিসাব, আমি একজন মন্ত্রীর কথা জানি, তার অ্যাকাউন্টে 36 কোটি টাকা জমা হয়েছে। 1 বছর 2 বছর 3 বছরে না, মনে করেন 10 বছর সময়ে 36 কোটি টাকা তার অ্যাকাউন্টে জমা হয়েছে এবং উঠেছে। তার মধ্যে জমা হয়েছে 18 কোটি, উঠেছে 18 কোটি। ওই 18 18 36 সোজা গুণ সোজা যোগ, আপনারা জানেন যে 18 কোটি উঠেছে, 18 কোটি জমা হয়েছে, এই জন্য 36 কোটি হয়েছে। এই মূর্খতা, এই মিথ্যা প্রপাগান্ডা মানুষের ক্যারেক্টার অ্যাসোসিয়েশনের জন্য বিভিন্ন পত্রিকা আসতেছে, পত্রিকা ছাপাচ্ছে। পত্রিকা না ছাপায় কি করব? আপনি দেখেন, প্রথম আলোর মতো পত্রিকা, যুগান্তরের মতো পত্রিকা, ইনকেলাবের ইত্তেফাকের মতো পত্রিকা এবং জনকণ্ঠের মতো পত্রিকা তাদের ইচ্ছামতো কোনো সংবাদ প্রচার করতে প্রকাশ করতে পারছে না। তাদেরকে ওই সংবাদে প্রচার এবং প্রকাশ করতে হচ্ছে যেটা তাদেরকে প্রচার এবং প্রকাশ করতে দেওয়া হচ্ছে। এই যে মনে করেন আমাদের যে দুর্নীতি দমন কমিশন আছে, দুর্নীতি দমন কমিশনকে রিপোর্ট দিয়ে দেওয়া হয় যে এই রিপোর্টটা আপনারা আপনাদের মাধ্যমে পত্রিকায় দেবেন, পত্রিকা সেই রিপোর্টটি ছাপাতে বাধ্য। তাহলে কি বুঝলেন? একটা বাংলাদেশ, যে দেশকে আপনি, আপনার আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল মানুষের বুদ্ধির মুক্তি হবে, অর্থাৎ মানুষ তার মনের কথা বলতে পারবে, চিন্তার স্বাধীনতা হবে, মানুষ স্বাধীন থাকবে চিন্তায়, কথাবার্তায় এবং নির্বাচনে। এখন আপনি নির্বাচনের কথা বললে আপনার গায়ে জ্বর উঠে। কেন উঠে? কারণ আপনি চাচ্ছেন অবৈধভাবে ক্ষমতাকে কত দীর্ঘায়িত করা যায়। তাইলে আপনি যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছেন, আপনার সেই কথা বলার কি কোনো লেজিটিমেট রাইট আছে? আপনার কি নৈতিক কোনো সমর্থন আছে? নেই, কোনো স্ট্যান্ডও নেই। তার মানে অবৈধভাবে ক্ষমতা, কারণ ডক্টর ইউনূসের যে সরকার, এটা যে অবৈধ সরকার, এটা কিন্তু তারাও মনে করে। কারণ আপনারা শুনছিলেন না যে ওরা একটা প্রক্লিমেশন অফ ইন্ডিপেন্ডেন্স বা প্রক্লিমেশন দিতে চায় জুলাইয়ের, সেই প্রক্লিমেশন দিতে চেয়েছিল তারা এই কারণে, কারণ তারা বিশ্বাস করে না যে ডক্টর ইউনূসের সরকার কনস্টিটিউশনাল কোনো গভর্নমেন্ট। সেই জন্য এই অবৈধ সরকার যে এটা অবৈধ তারাও জানে, তাই তারা বৈধ পন্থায় কোনো কাজ করে না, তারা করে অবৈধ পন্থায়। চীনে গেছে, চীন কিন্তু তাদের সাথে কোনো চুক্তি সম্পাদন করেনি। ইন্ডিয়াতে কথা বলেছে ইন্ডিয়ার মোদির সাথে, মোদি কিন্তু কোনো কিছুই তাদের সাথে করার জন্য ইচ্ছা প্রকাশ করে নেই। বরং ইন্ডিয়ার পত্রিকায় খবর বেরিয়েছে, ইন্ডিয়া মোদি, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মোদি সরাসরি আমাদের অবৈধ সরকারের প্রধান ডক্টর ইউনূসকে বলেছেন যে আপনি আমার সাথে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছেন, ইন্ডিয়ার মানুষ এবং ইন্ডিয়ার গভর্নমেন্ট সেই বিষয়ে ইন্টারেস্টেড না। ইন্ডিয়ার মানুষ চায় কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের ভিতরে যে সরকার নির্বাচিতভাবে ক্ষমতায় আসবে তাদের সাথে দুই প্রতিবেশীর সম্পর্ক কি হবে, দুই প্রতিবেশী কিভাবে এক দেশ আরেক দেশকে সহযোগিতা করতে পারে, পাশাপাশি বন্ধুত্বশীল আচরণের মাধ্যমে কিভাবে এগিয়ে যাইতে পারে, তাদের সাথে আলোচনা করবে, ডক্টর ইউনূসের অবৈধ সরকারের সাথে নয়। সুতরাং আপনি এসছেন, কৌশল বিনিময় করতে চেয়েছেন, চান করেন। শুধু একটা জিনিস বলে দেই, আপনার যে এই লাঠিয়াল বাহিনী আছে, এই লাঠিয়াল বাহিনীকে সাবধানে কথা বলতে বলবেন। ভারতের অখণ্ডতা, ভারতের স্বাধীনতা এবং ভারতের ইন্টিগ্রিটি নিয়ে কথা বলার সময় আপনারা ডাবল থিঙ্কিং দিবেন। কারণ আমরা আর সরকারের কোনো মন্ত্রী এমপি বাংলাদেশের অখণ্ডতা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে আমরা কথা বলি না। মিডিয়া কি বললো না না বললো সেটা নিয়ে ভারত নির্ধারণ করে না, কিন্তু সরকারের পক্ষ থেকে এইসব ব্যাপারে কোনো কথা বলা হয় না। কিন্তু বাংলাদেশের এই অবৈধ ইউনূস গভর্নমেন্টের যেসব লাঠিয়াল বাহিনী আছে, তার যে কিছু চেলা চামুন্ডা আছে, তারা কিন্তু প্রতিবেশী ভারত সম্পর্কে সবসময় বিষোদ্গার করে। তো ভারত সেই বিষয়ে ডক্টর ইউনূসকে সাবধান করে দিয়েছে। তাহলে এখন দেখেন যে ডক্টর ইউনূসের এই সরকার যে কথা আপনাদেরকে বলেছে যে বাংলাদেশে গণতন্ত্র নাই, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, গণতন্ত্রের প্রতিষ্ঠার পথে কি কোনো 1 ইঞ্চি অগ্রগতি আছে? কোনো অগ্রগতি নেই। এখন তারা এই যে মনে করেন সরকারের যেসব বাহিনী এই ক্ষমতা দখলে, ডক্টর ইউনূস তো বলেছেন যে ওনার ক্ষমতাটা দিয়েছে কে? এই মানে ছাত্ররা বলছে আমার নমিনেশন দিয়েছে আমাকে ছাত্ররা, আমি তাদের বেতনভুক্ত কর্মচারী। তার যে ডক্টর ইউনূসের যে প্রভু যারা, ওই ছাত্ররা, তারা কিন্তু এখন বিভিন্ন মিডিয়াতে
তাদের ফেসবুকে বলছে ডক্টর ইউনূসের সরকার 5 বছর দরকার। তাহলে অনির্বাচিত একটি সরকার যদি 5 বছর থাকতে পারে, তাহলে গণতান্ত্রিক আন্দোলনের কি কোনো দরকার ছিল? আছে না। তার মানে কি আন্দোলনটি আর আসলে গণতান্ত্রিক ছিল না, আসলে এটা ছিল মৌলবাদী, সন্ত্রাসী এবং জঙ্গিবাদী একটা আন্দোলন। সেই আন্দোলন করার পরে তারা যে দলটি করেছে, সেই দলটি সমস্ত মৌলবাদীকে এক প্ল্যাটফর্মে এনে এক জায়গা থেকে আমরা শুনেছি মামুনুর রহমানকে এই নতুন দলের পক্ষ থেকে নমিনেশন দেওয়া হবে, চরমোনাইকে এই নতুন দলের পক্ষ থেকে নমিনেশন দেওয়া হবে, এবং এবি পার্টির ওই যে গবাদি ফুয়াদকে এই পার্টি থেকে নমিনেশন দেওয়া হবে। এইভাবে বিভিন্ন জায়গায় মুজিবুল হককে এই পার্টি থেকে নমিনেশন দেওয়া হবে। এইভাবে সারা বাংলাদেশে জামাত থেকে ছুট দল অথবা জামাতের বড় বড় নেতা, তারপরে হেফাজতে ইসলামের নেতা, চরমোনাইয়ের নেতা, যারা যেখানে আছে, ঐক্যজোটের নেতা, তাদেরকে ওই ছাত্রদের প্রতিনিধিরা ওখানে দাঁড়াবে না, ভোটে না দাঁড়িয়ে তাদেরকে নমিনেশন দেওয়া হবে। তার মানেটা বুঝতে পারছেন যে বাংলাদেশে মৌলবাদী, জঙ্গিবাদী একটা সরকার প্রতিষ্ঠার জন্য এই নতুন দল সহায়তা করবে। প্লাস পাকিস্তানের যে রাষ্ট্রদূত প্রায় সময় তাদের সাথে চা খায়, প্রায় সময় তাদের সাথে কথা বলে, ওই পাকিস্তানের চকে বাংলাদেশ আগাচ্ছে। দেখেন, কোনো একটা দেশের একজন বিখ্যাত ব্যক্তির নাম শুনে বহু জায়গা থেকে মানুষ আসতে শুরু করলো। তো একজন ব্যক্তি এসে দেখলো তিনি কোনার এক চায়ের দোকানে বৈশা হাসাহাসি করতেছে, সুটকি বলতেছে, গল্প করতেছে। শুনে তারা বললো যে আরে এই লোক কিসের জ্ঞানী, এই লোক কিসের গুণী, তাকে দেখার জন্য এত দূর থেকে ছুটে আসতে হবে, রাস্তার কোনার দোকানে চায়ের দোকানে বসে চুটকি করে। তো ঠিক তেমনি আপনি দেখবেন আপনার বন্ধু দেখে আপনি বুঝবেন যে আপনাকে মানুষ বুঝবে যে আপনি কোন দিকে যাচ্ছেন। খেয়াল করে দেখেন, পাকিস্তান যার বন্ধু, তার কি শত্রুর দরকার আছে? নিজের দেশটাকে প্রথমে 2 ভাগ করছে, বাংলাদেশ এবং পাকিস্তান। এরপরে বেলুচিস্তানও এখন ভাঙা ভাঙা অবস্থায়। নিজের দেশে প্রতিদিন মসজিদে হামলা হয়ে কয়েকশো লোক যদি মারা না যায়, তাহলে এটা পাকিস্তান হয় না। আফগানিস্তানটাকে নাস্তে নাবুদ করে দিয়েছে, এবং মোল্লা উমর লাদেনদেরকে নিজেদের দেশে জায়গা দিয়ে আমেরিকার থেকে মিথ্যা বলে টাকা নিয়েছে। তাহলে এই পাকিস্তান তারা দেউলিয়া হওয়ার কাছাকাছি। সৌদি আরব, দুবাই, কাতার, এই 3টি দেশ থেকে টাকা এনে তারা তাদের যে বাজেট সেটি করেছে। প্লাস তাদের তো জিরো হয়ে গিয়েছিল ওই বিশ্বব্যাংকের হিসেবে, যেটাকে বলে আমরা আমাদের রিজার্ভ, ফরেন কারেন্সি রিজার্ভ একদম জিরো হয়ে গেছিল। তখন দুবাই থেকে, সৌদি আরব থেকে আর কাতার থেকে 6 বিলিয়ন নিয়ে কোনো রকম মানটা বাঁচাইছে। তাইলে এই পাকিস্তানের পিছনে গিয়ে যারা দাঁড়াচ্ছে, যারা পাকিস্তানকে ইমাম মানছে, তাদের ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ এবং এই বাংলার মানুষ কতটা ভুগবে, বাংলার মানুষ ধীরে ধীরে টের পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিয়ত এগিয়ে গিয়েছে। একটা হতদরিদ্র রাষ্ট্র থেকে আস্তে আস্তে উন্নয়নশীল বিশ্বে পদায়ন হয়েছে। $900 থেকে $2700 মাথাপিছু আয় হয়েছে। এবং বাংলাদেশে যারা যায়, পৃথিবীর যে কোনো দেশ থেকে, তারা অবাক হয়ে যায় এই একটা সময়ের ভিতরে কি করে বাংলাদেশ ইমার্জিং টাইগার হিসেবে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। সেই দেশ এখন কি হলো? একটা জঙ্গিবাদের আঁকড়া, একটা মৌলবাদের আঁকড়া, মিথ্যাবাদী, অগণতান্ত্রিক স্বৈর শাসক আস্পালন করে বেড়াচ্ছে, দেশের নাম বদলানোর চেষ্টা করছে এবং দেশের সংবিধান বদলানোর চেষ্টা করছে। যে দেশ স্বাধীন ছিল, সেই স্বাধীন দেশকে আবার একটা পরাধীন দেশে রূপান্তরিত করার সমস্ত চেষ্টা করছে। তাই আসুন, এই বাংলাদেশে যে পত্রিকা, এই পত্রিকা বর্জন করুন। এইসব পত্রিকা পড়ে কোনো লাভ নেই। এটা শুধু প্রেসক্রাইব রিপোর্ট দিতে পারে, এরা সত্যিকারের কোনো রিপোর্ট দিতে পারে না, এদের কোনো সেই ক্ষমতা নেই। পত্রিকার দোষ না, সাংবাদিকেরও দোষ না। ওই যে লাঠিয়াল বাহিনী বসায়া দিছে জায়গায় জায়গায়, মানুষকে মারবে, হত্যা করবে, মব কালচার বাংলাদেশে প্রতিষ্ঠা করবে। আইন থাকবে না, বিচার থাকবে না, শুধু থাকবে এই মব কালচার। তাই এইসব পত্রিকা, রেডিও, টেলিভিশন এখন আর কোনো বস্তুনিষ্ঠ নিউজ করতে পারে না। এবং আপনারা দেখেন, এই যে ভাগাভাগি হচ্ছে, পত্রিকায় রিপোর্ট আসতেছে, ছবি আসতেছে, টেলিভিশনে আসতেছে,
মিডিয়াতে আসতেছে এবং ফেসবুকে আসতেছে, সরকার কিন্তু কাউকে ধরার পিছনে সরকারের কোনো চিন্তা ভাবনা নেই, কারণ এটা তো আলটিমেটলি সরকারই করছে। তাই এই ইউনূস সরকারের বিচার কিভাবে কখন হবে সেটা নিয়ে আগামী পর্বের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রেখে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ভালো থাকবেন।